দেখো আজকে আমরা পড়বো হলো সুখবাদ। তো সুখবাদ কি রকম, সুখবাদে এলাম কিভাবে? আমরা আগের দিন অবধিও জেনেছি নৈতিক বিচারের বিষয়বস্তু, সেগুলো আমরা আগের দিন অবধি জেনেছি। এখন এই যে নৈতিক বিচারের বিষয়বস্তু, অর্থাৎ কি না, নৈতিক বিচারের নৈতিক বিচার কোন কোনগুলোর ওপরে করা যেতে পারে। এখন দেখো, সেখানে আমরা উদ্দেশ্য দেখেছি, সেখানে আমরা অভিপ্রায় দেখেছি, সেখানে আমরা ফলাফল দেখেছি, এগুলো আমরা দেখেছি। এখন যে প্রধান দুটো মতবাদের উপরে পাশ্চাত্য দর্শনের পাশ্চাত্য নৈতিকতার রয়েছে দাঁড়িয়ে, সেই দুটো মতবাদের এক ধরনের মতবাদকে বলা হয় কর্তব্যমুখী নৈতিক মতবাদ, আর এক ধরনের মতবাদকে বলা হয় উদ্দেশ্যমুখী বা ফলাফলমুখী নৈতিক মতবাদ। কর্তব্যমুখী মতবাদ আর একটা হচ্ছে উদ্দেশ্যমুখী বা ফলাফলমুখী মতবাদ। এই দুই মতবাদের মধ্যে সম্পর্ক তোমাদের আমি জানাবো, তবে তার আগে আমাকে সুখবাদ বলে এক ধরনের মতবাদ বা হেডনিজম বলে এক ধরনের মতবাদ আমাকে একটু পড়াতে হবে। এখন সুখবাদও হচ্ছে এক ধরনের মতবাদ। এখন সুখ 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 কোথায় থাকে? সুখ থাকে মানুষের মনে। ফলে এখানে কিন্তু আমি আনন্দ কথাটা উল্লেখ করছি না, আমি বলছি সুখ। তো এই সুখকে যারা প্রাধান্য দেন, সুখকে যারা সুখবাদকে যারা প্রাধান্য দেন, তাদেরকে বলা হয় সুখবাদী। আর যে মতবাদে মনে করা হয় মানুষের সুখই একমাত্র কাম্য, যে মতবাদে এটা মনে করা হয়, সেই মতবাদকে বলা হয় সুখবাদ। এই সুখবাদী মতবাদের যারা সমর্থক, তাদের মধ্যে অনেকেই রয়েছেন, যেমন রয়েছেন হচ্ছে মিল রয়েছেন, বেনথাম রয়েছেন, সিজুইক রয়েছেন, এরকম অনেক দার্শনিকেরই নাম আমরা পাবো। দেখো, সুখবাদে কি বলা হচ্ছে? সুখবাদে বলা হচ্ছে যে আমরা অর্থ, স্বাস্থ্য ইত্যাদি সবই কামনা করি, সেগুলো এই সব কিছুর জন্য যে কামনা করি তা নয়, এগুলো থেকে সুখ পাবো বলেই এগুলো আমরা কামনা করি। ফলে সুখবাদীরা মনে করছেন কি, সুখবাদীরা যেহেতু এরা নৈতিক দৃষ্টিকোণ থেকে সুখবাদকে দেখছেন, তো তারা বলছেন যে আমাদের যে কাজে আমাদের সুখ পাবো, যে কাজ করলে আমরা সুখ পাবো, আমাদের সেই কাজই করা উচিত, এবং যে বিষয়টাকে পেলে আমরা সুখ পাবো, আমাদের সেই বিষয়টাকেই কামনা করা উচিত। আর যে বিষয়টাকে পেলে আমরা দুঃখ পাবো, সেই বিষয়টাকে আমাদের কামনা করা উচিত নয়। এটাই হচ্ছে সুখবাদীদের মূল বক্তব্য। এবং তারা মনে করছেন যে যে কাজ দুঃখের তুলনায় অধিক পরিমাণে সুখ দেয় তা হলো ভালো কাজ, আর যে কাজ সুখের তুলনায় অধিক পরিমাণ দুঃখ দেয় তা হলো মন্দ কাজ। এখন এই যে সুখবাদ, এই সুখবাদের প্রধান দুটো ভাগ রয়েছে। সেগুলো কি কি? একটা ভাগকে বলা হয় মনস্তাত্ত্বিক সুখবাদ, আর একটা ভাগকে বলা হয় নৈতিক সুখবাদ। তোমাদের কাছে যদি খাতা পেন থাকে, তাহলে আমার ক্লাস করার সময় একটু খাতা পেন নিয়েই বসবে। খাতা পেনে তোমরা লেখো, ওপরে লেখো সুখবাদ। সুখবাদকে দুটো ভাগে ভাগ করো, একদিকে রাখো মনস্তাত্ত্বিক সুখবাদ, আর একদিকে রাখো নৈতিক সুখবাদ। আচ্ছা, ঠিক আছে, না আমি পরে এই চার্টটা করে পরেও আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। একদিকে লেখো মনস্তাত্ত্বিক সুখবাদ, আর একদিক লেখো নৈতিক সুখবাদ। এখন সুখবাদের এই যে দুটো প্রধান ভাগ বা দুটো প্রধান ধারা, এর মধ্যে আবার নৈতিক সুখবাদের আবার দুটো ভাগ রয়েছে। সেগুলো কি কি? সেগুলো একটা হচ্ছে আত্মসুখবাদ,
একটা হচ্ছে পরসুখবাদ। মানে নৈতিক সুখবাদকেও আবার দুটো ভাগে ভাগ করো, লেখো আত্মসুখবাদ আর পরসুখবাদ। ম্যাম প্রথম থেকে আরেকবার বলবেন? সুখবাদকে প্রথমত দুটো ভাগে ভাগ করো, একটা লেখো হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদ আর অন্যদিকে লেখো হচ্ছে নৈতিক সুখবাদ। মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ। আবার এই নৈতিক সুখবাদকে দুটো ভাগে ভাগ করো, একটা হচ্ছে আত্মসুখবাদ আর একটা হচ্ছে পরসুখবাদ। হ্যাঁ ম্যাম, তারপর? আচ্ছা, এখন এই আত্মসুখবাদীদের যে ধারা, সেই আত্মসুখবাদকেও আবার দুটো ভাগে ভাগ করো, একটা একটা ভাগে লেখো স্থূল আর একটা ভাগে লেখো মার্জিত। স্থূল আর মার্জিত। পরসুখবাদকেও আবার দুটো ভাগে ভাগ করো, লেখো স্থূল আর মার্জিত। ফলে ভাগগুলো কিন্তু দেখো আমরা সবটাই দেখছি নৈতিক সুখবাদের দিকে, মনস্তাত্ত্বিক সুখবাদের কিন্তু কোনো ভাগ নেই। আরেকবার বলে দিচ্ছি, সুখবাদকে প্রধান দুটো ভাগে আমরা ভাগ করলাম, একটা দিকে হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদ আর একটা দিকে হচ্ছে নৈতিক সুখবাদ। এবার এই নৈতিক সুখবাদকে আবার আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আত্মসুখবাদ আর একটা হচ্ছে পরসুখবাদ। আবার এই আত্মসুখবাদকে দুটো ভাগে ভাগ করলাম, সেটা কি না স্থূল আর মার্জিত। আবার পরসুখবাদকেও দুটো ভাগে ভাগ করলাম, সেটা কি না স্থূল আর মার্জিত। হ্যাঁ ম্যাম। এখন দেখো এখানে যে এবার আমরা দেখি যে কোন সুখবাদের কি অর্থ। মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে আমি প্রথমে আজকে একটু ইন্ট্রোডাকশনই দিচ্ছি, পরের দিন থেকে এক একটা করে সুখবাদ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো মনস্তাত্ত্বিক সুখবাদের অর্থ কি না, মনস্তাত্ত্বিক সুখবাদে বলা হতে যে মানুষ স্বভাবতই সুখ চায়, মানুষের স্বভাবেই আছে সুখকে চাওয়া, দুঃখকে নয়। মানুষ স্বভাবতই সুখ চায়, সেই জন্য এই সুখবাদের নাম হচ্ছে কি মনস্তাত্ত্বিক সুখবাদ। কারণ স্বভাবটা হচ্ছে মানব ধর্ম, মানব মনের ধর্ম। স্বভাবটা যেহেতু মানব মনের ধর্ম, সেই জন্য মনে করা হচ্ছে কি যে স্বভাবেই রয়েছে সুখকে চাওয়া, দুঃখকে পরিহার করা। তাহলে কি যে মনস্তাত্ত্বিক সুখবাদে মনে করা হচ্ছে মানুষ স্বভাবতই সুখ চায়, মানুষ যা কিছু চাইছে, আমরা ধরো জ্ঞান জ্ঞান চাইছি, অর্থ চাইছি, যা কিছু চাইছি, এই সমস্তই কিন্তু আসলে কিন্তু কেন চাইছি না, এগুলো সুখ প্রদান করে, এইগুলো আমাদের সুখ দেয়, এই কারণেই আমরা এগুলো চাইছি। ফলে তার কারণ, আর তার বেসিক কারণটা কি, বেসিক কারণটা হচ্ছে মানুষ স্বভাবতই সুখ চায়, অর্থাৎ মানুষের অভ্যন্তরে বা মানুষের মনের অভ্যন্তরেই রয়েছে সুখকে চাওয়ার একটা প্রবৃত্তি। এখন দেখো এই মতবাদকে কারা মানছেন না, প্রাচীন গ্রিসের সিরেনেইক সম্প্রদায়, আধুনিক কালের হিউম, হবস, বেনথাম, মিল, এনারা এই এই ধরনের সুখবাদের, এই যে মনস্তাত্ত্বিক সুখবাদ, এই মনস্তাত্ত্বিক সুখবাদের সমর্থক। কারা কারা না, আরেকবার বলুন। হ্যাঁ, মনস্তাত্ত্বিক সুখবাদের সমর্থক কারা না, প্রাচীন গ্রিসের সিরেনেইক সম্প্রদায়, এছাড়া আধুনিক কালের হিউম, হবস, মিল, সবাই, বেনথাম, এনারা সবাই মনে করেন মানুষের স্বভাবেই। প্রাচীন গ্রিসের কি বললেন একটু বলুন? প্রাচীন গ্রিসের সিরেনেইক সম্প্রদায়, সিরেনিক? পরে পেয়ে যাবে। আচ্ছা সিরেনেইক সম্প্রদায় আচ্ছা। বা যাকে বলা হয় সিরেনিক সম্প্রদায়, প্রাচীন গ্রিসের সিরেনিক সম্প্রদায় বা সিরেনেইক সম্প্রদায়, তারাও মনে করেন, তারা তো মনে করতেনই যে মানুষের স্বভাবেই রয়েছে সুখ চাওয়া। আধুনিক কালেও অনেক দার্শনিক এটা মনে করেন।
অনেক পাশ্চাত্য দার্শনিকেরা এটা মনে করেন। আচ্ছা দেখো, এই প্রসঙ্গে বেনথাম বলছেন যে প্রকৃতি মানুষকে দুটো সাম্রাজ্যের অধীন করে রেখেছে। একটা ম্যাম আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আবার বলছি, তাছাড়া এটা রেকর্ডিং থাকছে, অসুবিধা নেই। সবাই বাকিরা শুনতে পাচ্ছো? বাকিরা আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। তাহলে দেখো, হ্যাঁ, বেনথাম বলছেন যে প্রকৃতি মানুষকে সুখ এবং দুঃখ এই দুটো সাম্রাজ্যের অধীন করে রেখেছে। মানুষের উচিত কি না দুঃখকে পরিহার করা এবং সুখের অন্বেষণ করা। আচ্ছা, এখন মনস্তাত্ত্বিক সুখবাদ আমি পরে আলোচনা করছি, যদি আজকে সময় থাকে আমি আজকেও আলোচনা করে দেব। তার আগে একটু নৈতিক সুখবাদটা দেখে আসি। তাহলে মনস্তাত্ত্বিক সুখবাদের মূল বক্তব্য কি? মানুষের স্বভাবেই আছে সুখ, অর্থাৎ মানুষ স্বভাবতই সুখকেই কামনা করে, দুঃখকে নয়। নৈতিক সুখবাদে কি বলা হচ্ছে দেখো, নৈতিক সুখবাদে বলা হচ্ছে কি, যেহেতু কথাটা নৈতিক, ফলে এখানে উচিত অনুচিত কথাটা কিন্তু এসে যাবে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে মানুষের সুখকে কামনা করা উচিত। মানুষের সুখই হচ্ছে, মানুষের উচিত হচ্ছে সুখকে কামনা করা। অর্থাৎ সুখ হচ্ছে কি মানুষের কাছে একটা আদর্শ কাম্য বস্তু। মানুষের কিছু আদর্শ কাম্য বস্তু থাকে, তার মধ্যে সুখই হচ্ছে প্রধান আদর্শ কাম্য বস্তু। মনস্তাত্ত্বিক সুখবাদে বলা হচ্ছে যে মানুষের উচিত হবে সুখকে কামনা করা। তাহলে যেটা বললাম যে এটা নৈতিক সুখবাদের বক্তব্য, নৈতিক সুখবাদের বক্তব্য যে মানুষের উচিত হলো সুখকে কামনা করা। তাহলে সুখবাদের বক্তব্য কি পেলাম আমরা? মানুষ স্বভাবতই সুখ চায়। নৈতিক সুখবাদের বক্তব্য কি পেলাম? মানুষের উচিত সুখকে কামনা করা। কারণ কি নৈতিক কথাটার সঙ্গে উচিত অনুচিত কথাটা যুক্ত, সেই জন্য নৈতিক কথাটা বলতেই আমরা উচিত অনুচিত কথাটা দিয়ে যুক্ত করে বলবো যে মানুষের উচিত সুখকে কামনা করা। যেহেতু সুখ হলো, নৈতিক সুখবাদীদের মতে সুখ হলো এক আদর্শ কাম্য বস্তু। এখন দেখো, নৈতিক সুখবাদের আমি তোমাদের বললামই যে নৈতিক সুখবাদের আবার প্রধান দুটো ভাগ রয়েছে। সেটা কি না, একটা হচ্ছে আত্মসুখবাদ আর একটা হচ্ছে পরসুখবাদ। আত্মসুখবাদ মানে কি? নিজের সুখ। আত্মসুখ মানে কি না নিজের সুখ। পরসুখ মানে কি না অন্যের সুখ। তাহলে নৈতিক সুখবাদে কিন্তু দুই ধরনের প্রধান দুটো ধারা রয়েছে। সেই একটা ধারা হচ্ছে কি না আত্মসুখবাদী ধারা, আর একটা সুখবাদী ধারা কি না পরসুখবাদী ধারা। পরসুখবাদী ধারায় মনে করা হয় যে পরের সুখই মানে আমাদের কাম্য বস্তু হওয়া উচিত। মানে আমি অন্যের সুখ চাইবো, নিজের সুখ কেন চাইবো? নিজের সুখ ঠিকই আছে, নিজের সুখ তো সবসময় সব মানুষই চাইবে, কিন্তু আমাদের উচিত অন্যের সুখ চাওয়া। এটাই পরসুখবাদীদের বক্তব্য। আমি পরে যখন আরো ডিটেলসে পড়াবো তখন তোমরা এটা জানতে পারবে। আর আত্মসুখবাদীদের মতে কি? আত্মসুখবাদীদের সুখটা হলো কি না শুধুমাত্র নিজের সুখ, শুধুমাত্র নিজের সুখই মানুষের কাম্য। কিন্তু পরের সুখের কথা তারা বলেনি, তারা বলছেন শুধুমাত্র মানুষ শুধুমাত্র নিজের সুখই কামনা করে, অন্যের সুখ নয়। আচ্ছা, তারপরে দেখো আবার আত্মসুখবাদের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। এক ধরনের মতবাদী যারা আত্মসুখবাদী তাদের বলা হয় স্থূল, আর এক ধরনের মতবাদীদের বলা হয় মার্জিত। পরসুখবাদীদের মধ্যেও দেখো দুটো ধারা রয়েছে। একটা ধারা হচ্ছে স্থূল আর একটা ধারা হচ্ছে মার্জিত। স্থূল মানে হচ্ছে যারা খুব কড়া ভাবে বা খুব জোর দিয়ে ওই আত্মসুখবাদকে মানছেন। যারা আত্মসুখবাদকে মানে আত্মসুখবাদ থেকে যারা খুব কড়া ভাবে ওই সুখবাদকেই মানছেন, তাদেরকে বলা হয় স্থূল আত্মসুখবাদী। হ্যাঁ, যে শুধুমাত্র নিজের সুখ, শুধুমাত্র নিজে খাবো, নিজে পড়বো, নিজে সবকিছু করবো এবং তার দ্বারা সুখ পাবো। অন্যে কি করলো, অন্যের কি কিছু হলো, অন্যে খেতে পেলো কিনা আমার দেখার দরকার নেই, এইরকম যারা মনে করছে। অনেকটা দেখো আমাদের ভারতীয় দর্শনের চারবাক দর্শনের মতো। তোমরা সবাই চারবাক দর্শন পড়ে এসছো?
পড়েছো তো? হ্যাঁ সবাই আমরা চার্বাক দার্শনিকদের জানি, তারাও কি মনে করছেন নৈতিক সুখবাদীদের মতো তারাও মনে করছেন কি না যে শুধুমাত্র নিজের সুখী কাম্য। তারা কি মনে করছেন, চার্বাকরা মনে করছেন কি যে যতদিন বাঁচবো ততদিন সুখে বাঁচবো, ঋণ করে হলেও ঘি খাবো। এই কথাটা তোমরা জানো তাই তো? চার্বাকরা এরকমই মনে করেন যে ঋণ করে হলেও ঘি খাবো, যতদিন বাঁচবো সুখে বাঁচবো। তো এইভাবে চার্বাক দার্শনিকদের মতোই নৈতিক আত্মসুখবাদীরাও মনে করছেন কি যে শুধুমাত্র নিজের সুখী কাম্য, অপরের সুখের কথা তো তারা উল্লেখই করছেন না। শুধুমাত্র নিজের সুখ, নিজের দৈহিক সুখ, নিজের ইন্দ্রিয় সুখ, এই দৈহিক এবং ইন্দ্রিয় সুখই একমাত্র কাম্য বলে নৈতিক আত্মসুখবাদীরা মনে করছেন। নৈতিক আত্মসুখবাদীরা মনে করছেন। আচ্ছা, নৈতিক আত্মসুখবাদী এবং নৈতিক কিরকম আত্মসুখবাদী না নৈতিক স্থূল আত্মসুখবাদীরা মনে করছেন। নৈতিক মার্জিত আত্মসুখবাদীরা তাহলে কি মনে করছেন? নৈতিক মার্জিত আত্মসুখবাদীরা, দেখো আমি তোমাদের লিখতে বললাম এই কারণেই যে জিনিসটা ছকটা যদি সামনে থাকে তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। নৈতিক মার্জিত আত্মসুখবাদীরা কি মনে করছেন? দেখো, নৈতিক আত্মসুখবাদী হিসাবে তারা তো অবশ্যই কি বলবেন যে কেবলমাত্র নিজের সুখী কাম্য হওয়া উচিত, অন্যের সুখ নয়। নৈতিক সেই জন্য উচিত কথাটা এখানে জুড়বো, আত্মসুখবাদী সেই জন্য নিজের সুখ কথাটা জুড়বো। তাহলে নৈতিক আত্মসুখবাদীরা কি বলবেন যে কেবলমাত্র নিজের সুখই একমাত্র কাম্য হওয়া উচিত। আচ্ছা, নৈতিক আত্মসুখবাদীদের মধ্যে এরা কিরম আত্মসুখবাদী না মার্জিত আত্মসুখবাদী। তারা বলবেন একটু হালকা করে যে হ্যাঁ নিজের সুখী কাম্য হওয়া উচিত, কিন্তু তারা একেবারে ওই রকম চার্বাকদের মতো বা ওই রকম নৈতিক স্থূল আত্মসুখবাদীদের মতো ওইভাবেও বলছেন না যে না শুধুমাত্র ইন্দ্রিয় সুখ, শুধুমাত্র নিজের সুখ, এই কথাটাও তারা এত এইভাবে বলছেন না। তারা বলছেন যে হ্যাঁ অবশ্যই সুখী একমাত্র কাম্য এবং নিজের সুখী একমাত্র কাম্য হওয়া উচিত, এবং সুখকে আমাদের গ্রহণ করতে হবে অভাবাত্মক ভঙ্গিতে, অর্থাৎ দুঃখ নেই যা তাই হলো সুখ। অর্থাৎ তারা অতটা জোর দিচ্ছেন না যতটা না নৈতিক স্থূল আত্মসুখবাদীরা শুধুমাত্র নিজের সুখের ওপরে তারা প্রচন্ড জোর দিয়েছেন। নৈতিক মার্জিত আত্মসুখবাদীরা কিন্তু নৈতিক মার্জিত আত্মসুখবাদীরা কিন্তু এতটা জোর দিয়ে এই জায়গাটা কিন্তু তারা বলছেন না। তারা একটু সুখকে যেন অভাবাত্মক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করছেন। তারা বলছেন হ্যাঁ সুখ নিশ্চয়ই, নিজের সুখই এক কাম্য নিশ্চয়ই, এবং নিজের সুখ এবং এই সুখের জন্য সুখকে আমাদের গ্রহণ করতে হবে অভাবাত্মক দৃষ্টিকোণ থেকে। অভাবাত্মক দৃষ্টিকোণ থেকে মানে কি, মানে যা দুঃখ নয় তাই যেন সুখ, এই রকম ভাবে তারা নৈতিক মার্জিত আত্মসুখবাদীরা তারা এইভাবে আত্মসুখবাদকে তারা বর্ণনা করছেন। আমি এই জায়গাটা যখন পড়াবো, নৈতিক আত্মসুখবাদ যখন পড়াবো, তখন আমি আবার ডিটেলস এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমি শুধু একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে সুখবাদের মধ্যে কি কি ধারা রয়েছে, সুখবাদের মধ্যে কি কি ভাগ রয়েছে, এবং সেই ভাগগুলোর নিজস্ব নিজস্ব মতবাদটা কি। এরপরে দেখো আমরা আসছি কোথায় না নৈতিক পরসুখবাদে। নৈতিক পরসুখবাদীদের মধ্যেও আবার আমরা কি দেখছি, নৈতিক পরসুখবাদীদের মধ্যেও দেখছি কি না একদল হচ্ছেন স্থূল আর একদল হচ্ছেন মার্জিত। স্থূল পরসুখবাদী মানে কি, তারাও খুব জোর দিয়ে কোনো একটা বিষয়কে স্বীকার করছেন। আর মার্জিত পরসুখবাদী মানে কি, যে তারা মার্জিত ভাবে পরসুখবাদকে গ্রহণ করছেন। হ্যাঁ, একটু মার্জিত মানে কি হালকা ভাবে? না না, হালকা ভাবে না, কিন্তু একটু তার মধ্যে হয়তো তিনি একটু তার মানে অতটা মানে অতটা কি বলবো, অতটা কঠিন ভাবে না, মানে অতটা ওইভাবে মানে স্থূল স্থূল পরসুখবাদী যেভাবে ধরো বলছেন যে পরসুখই আমাদের কাম্য হওয়া উচিত, সেটা ভালো কথা, পরসুখ আমাদের নিশ্চয়ই কাম্য হওয়া উচিত, এবং সেই পরসুখকে কাম্য করার জন্য তিনি যে যে উপায় অবলম্বন করছেন বা
মানে যে বিষয়ের কথা বলছেন নৈতিক স্থূল পরশুখবাদী, মার্জিত পরশুখবাদী কিন্তু একটু মার্জিত ভাবে বা ভদ্রভাবে, সোজা তোমরা যেভাবে বুঝতে পারবে, একটু ভদ্রভাবে একটু মার্জিত ভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছেন আমাদের সামনে। অর্থাৎ তার কথার মধ্যে যেন একটু একটু ভদ্র ভাব, একটু অতটা কড়া মনোভাব নিয়ে তিনি ওই জায়গায় যাচ্ছেন না, অতটা কড়া ভাবে বলছেন না, সেখানে যেন অনেকটা তার একটু মানে তিনি যেন একটু পুরোপুরি তিনি ওই মতবাদে থাকেন উনি, মার্জিত পরশুখবাদী একটু যেন ওই মতবাদ থেকে একটু সরেও এসছেন, এইরকম মতবাদকে বলা হয় মার্জিত। মার্জিত কেন? কারণ তিনি পুরোপুরি ভাবে মানে অতটা কড়া ভাবে, কঠিন ভাবে ওই মতবাদকে আঁকড়ে না থেকে একটু তার থেকে যেন কোথাও সরে এসছেন, একটু কোথাও তার থেকে যেন নিজের মতবাদ সেখানে তিনি দিয়েছেন। হ্যাঁ, ফলে তার মতবাদটা হয়ে গেছে মার্জিত। কোনো একটা মতবাদ যখন দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীকালে তার যখন সংশোধন হচ্ছে, আমরা কি বলি? মার্জিত বা বইটার মার্জিত সংশোধন, তাই তো? বা বইটার সংশোধিত রূপ। ঠিক সেরকম এটাও যেন অনেকটা সংশোধিত বা মার্জিত বা পলিশড, একটু যেন অন্যভাবে ওই মতবাদকে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু একটু যেন মার্জিত ভাবে, একটু যেন ওই মতবাদের মধ্যে একটু যেন নিজের অন্য কোনো মতবাদ রেখে সেই জিনিসটাকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সেই জন্য নৈতিক মার্জিত পরশুখবাদী মতবাদ কিন্তু অনেকটাই অন্যরকম হবে নৈতিক স্থূল পরশুখবাদী মতবাদের থেকে। নৈতিক মার্জিত পরশুখবাদীদের মতবাদটা একটু অন্যরকম হবে। এখন আমি একটু যারা নৈতিক এই মতবাদগুলো যারা স্বীকার করছে তাদের নামগুলো একটু বলি, তোমরা একটু লিখে নাও। আচ্ছা, নৈতিক যেটা স্থূল আত্মসুখবাদী, তিনি হচ্ছেন অ্যারিস্টিপাস। নৈতিক স্থূল আত্মসুখবাদী প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাস। ঠিক আছে, বানান যেভাবে হোক লেখো, আমি আবার তোমাদের পুরো জিনিসটাকে আমি দিয়ে দেব, আমি স্টাডি মেটেরিয়াল হিসেবে দিয়ে দেব, কোনো চিন্তা নেই। ম্যাম আরেকবার বলবেন? আরেকবার একটু বলবেন ম্যাম নামটা? নৈতিক স্থূল পরশুখবাদী হলেন অ্যারিস্টিপাস এবং তার অনুগামী যারা, মানে যারা এই মতবাদকে মেনে, মধ্যে প্রধান তিনি হচ্ছেন অ্যারিস্টিপাস। তিনি এই মতবাদের জনক বা প্রবক্তা বলা যেতে পারে। তিনি এই মতবাদকে প্রথম শুরু করলেন। কে শুরু করলেন? না, অ্যারিস্টিপাস শুরু করলেন। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাস তিনি মনে করছেন কি, যে কেবলমাত্র মানুষের নিজের সুখই একমাত্র কাম্য হওয়া উচিত, এবং নিজের কিরকম সুখ না, নিজের সুখই একমাত্র কাম্য হওয়া উচিত, এবং তিনি খুব স্থূল ভাবে এই আত্মসুখবাদকে সমর্থন করেছেন। খুব স্থূল ভাবে এই আত্মসুখবাদকে তিনি সমর্থন করেছেন। তিনি হচ্ছেন কি? অ্যারিস্টিপাস। আর যিনি মার্জিত ভাবে আত্মসুখবাদকে সমর্থন করেছেন, অর্থাৎ মার্জিত নৈতিক আত্মসুখবাদী হলেন এপিকিউরাস। এপিকিউরাস হচ্ছেন, তিনিও প্রাচীন গ্রিক দার্শনিক, ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছেন এপিকিউরাস। ম্যাম এটা কোনটাই ম্যাম? এটা মার্জিত আত্মসুখবাদী ম্যাম। ওই এপিকিউলাস যেটা, সেটা মার্জিত আত্মসুখবাদী। হ্যাঁ, ইনি একজন দার্শনিক, নামটা মার্জিত আত্মসুখবাদী দার্শনিক এপিকিউরাস। তিনি মার্জিত আত্মসুখবাদী দার্শনিক। আর স্থূল পরশুখবাদী দার্শনিক হচ্ছেন বেনথাম। আর মার্জিত পরশুখবাদী দার্শনিক হচ্ছেন মিল। বলে দেখো, এনারা যাই হন না কেন, এনারা কিন্তু মিলই বলো, মানে বেনথামি বলো, বিশেষ করে ধরো মিল কিন্তু তাহলে কিরকম আমরা দেখলাম, মিল হচ্ছেন মার্জিত পরশুখবাদী।
মার্জিত নৈতিক পরশুখবাদী দার্শনিক। পরশুখবাদী। এই যে মিল মার্জিত নৈতিক সুখবাদী দার্শনিক, এর মানে এমন নয় যে মিল আত্মসুখবাদ মানেননি, মিল মনস্তাত্ত্বিক সুখবাদ মানেননি, তা কিন্তু নয়। মনস্তাত্ত্বিক সুখবাদ কিন্তু সমস্ত দার্শনিকগণই মেনেছেন, কারণ মানুষ স্বভাবতই সুখ চায়। এই কথাটা যদি কেউ না মানে তাহলে তো সে নিজেকে সুখবাদী বলতে পারবে না, তাই না? ফলে সুখবাদী দার্শনিক তো সকলেই এনারা। ফলে সুখবাদী হিসেবে মিলও মনস্তাত্ত্বিক সুখবাদ মেনেছেন, বেনথামও মনস্তাত্ত্বিক সুখবাদ মেনেছেন, অ্যারিস্টিপাসও মনস্তাত্ত্বিক সুখবাদ মেনেছেন, এপিকিউরাসও মনস্তাত্ত্বিক সুখবাদ মেনেছেন। কিন্তু এনারা সকলেই মনস্তাত্ত্বিক সুখবাদ মানা সত্ত্বেও এনারা কিন্তু আসলে এনারা নিজেদেরকে নৈতিক সুখবাদী হিসাবে প্রতিপন্ন করেছেন। আবার নৈতিক সুখবাদের মধ্যেও এনাদের বিভিন্ন ভাগ রয়েছে। কেউ নৈতিক আত্মসুখবাদী, কেউ নৈতিক পরসুখবাদী। আবার নৈতিক আত্মসুখবাদীদের মধ্যেও পার্থক্য রয়েছে। কেউ নৈতিক স্থূল আত্মসুখবাদী, কেউ নৈতিক মার্জিত আত্মসুখবাদী, কেউ নৈতিক পরসুখবাদী, কেউ নৈতিক মার্জিত পরসুখবাদী, কেউ নৈতিক স্থূল পরসুখবাদী। ফলে কি আত্মসুখবাদ এবং পরসুখবাদ এনারা যারা এই মতবাদ মেনেছেন, আত্মসুখবাদী বলো বা পরসুখবাদী বলো বা নৈতিক সুখবাদ বলো, যাই বলো না কেন, নৈতিক সুখবাদী যে দার্শনিকেরাই নৈতিক সুখবাদী তারা কিন্তু মনস্তাত্ত্বিক সুখবাদ মেনেই তারা নৈতিক সুখবাদী। ফলে মনস্তাত্ত্বিক সুখবাদে যে বলা হচ্ছে মানুষ স্বভাবতই সুখ চায়, নৈতিক সুখবাদে শুধু বলা হচ্ছে কি নিশ্চয়ই মানুষ সুখ চায়, তার সঙ্গে সঙ্গে এটাও তারা যুক্ত করেছে যে মানুষের সুখ চাওয়া উচিত, সেই জন্যই এনারা নৈতিক সুখবাদী, যেহেতু এনাদের মতবাদে সুখবাদটা একটা আদর্শ রূপে প্রতিপন্ন হয়েছে। কিন্তু এটা প্রত্যেকেই স্বীকার করেছেন যে নিশ্চয়ই মানুষ তো স্বভাবত সুখকেই চাইবে, দুঃখকে নয়। যেহেতু এরা সকলেই স্বীকার করেছেন, সেই জন্য এরা সকলেই সুখবাদী দার্শনিক। বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাম। আবার দেখো মিল এবং বেনথাম এরা কিন্তু পরসুখবাদী দার্শনিক। পরসুখবাদী হয়েও এরা কিন্তু, আমি তো বললামই যে এরা কিন্তু মনস্তাত্ত্বিক সুখবাদ তো অবশ্যই মেনেছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা আবার আত্মসুখবাদকেও মেনেছেন। এমন নয় যে এরা আত্মসুখবাদ মানেননি, দুম করে পরসুখবাদী হয়ে গেছেন। দেখো, দুম করে আমরা কেউ পরসুখবাদী হতে পারি না। আত্মসুখকে আমাদের মানতেই হবে। আমরা নিজের সুখকে অবশ্যই চাই, কিন্তু আমি পরের সুখকে বেশি জোর দিচ্ছি, তাই জন্যই আমি পরসুখবাদী, তাই না? এরা প্রত্যেকেই মানবেন যে হ্যাঁ, মানুষ প্রত্যেকেই নিজের সুখ প্রথমে চায়, নিজের সুখ আমরা সকলেই চাই, কিন্তু শুধু নিজের সুখকে যারা প্রাধান্য দিয়েছেন তারা হয়ে গেছেন কি আত্মসুখবাদী। আর যারা মনে করেছেন যে না না, নিজের সুখ তো নিশ্চয়ই আমরা চাই, কিন্তু পরের সুখ কি আসলে আমাদের চাওয়া উচিত, এই কথাটাকে, এই মতবাদকে যারা স্বীকার করেছেন তারাই হলেন পরসুখবাদী দার্শনিক। ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে সুখবাদের একটা ইন্ট্রোডাকশন আজকে। হ্যাঁ, সুখবাদের একটা ইন্ট্রোডাকশন আজকে আমি দিলাম। পরের দিন আমি সুখবাদের যে কোনো একটা জায়গা, যেমন ধরো মনস্তাত্ত্বিক সুখবাদ দিয়ে আমি না হয় শুরু করব, এবং আস্তে আস্তে অন্যান্য সুখবাদগুলো আমরা আস্তে আস্তে দেখব। অন্যান্য সুখবাদ, অন্যান্য যে যেমন ধরো অ্যারিস্টিপাসের মতবাদ, এপিকিউরাসের মতবাদ, তারপরে ধরো বেনথামের মতবাদ, মিলের মতবাদ, এগুলো আমরা আলাদা আলাদা ভাবে আমরা তখন দেখব এবং পড়ব। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি কিছু প্রশ্ন থাকলে বলো। বলো বলো, শুনছি, বলো। আগে থেকে যে আপনি নোটটা দিয়েছেন না, ওটা কেমন হেজি কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, ওটা খুব হেজি, লেখা যাচ্ছে না। ওটা একটু আরেকবার পাঠাবেন ফ্রেশ করে। ওই নোটটা একটু হেজি হয়ে গেছে তো, তো ওটা আপনি একটু আরেকবার পাঠাবেন। মানে দেখ